রেকর্ড স্টার্ট হয়েছে বোধহয়, রাইট? জি স্যার। ওকে ওকে, গুড। তো আমরা আজকে আসলে যেটার জন্য ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে আমরা একটু একটা আইডিয়া নিব, রাফ আইডিয়া রিগার্ডিং অ্যাজাইল ইউনিফাইড প্রসেস, এইটা নিয়ে। যে অ্যাজাইল এইইউপি সংক্ষেপে যেটাকে বলে, এইইউপি এটা আসলে কি জিনিস। আমরা কিন্তু আগের ক্লাসে একটা একটা অ্যাজাইলের একটা মেথোডোলজি সলভ করে এসেছি, মানে অ্যাজাইল রিলেটেড একটা মেথোডোলজি। সেটা কি মনে আছে? কেউ বলতে পারবে এখানে? অ্যাজাইল রিলেটেড একটা মেথোডোলজি, বা যদি ভিডিওটা দেখে থাকো, এনি আইডিয়া? এক্সট্রিম প্রোগ্রামিং, রাইট? এক্সট্রিম প্রোগ্রামিং আমরা কিন্তু সেটা সলভ করে এসেছি। এখন ওরা যেটা বলতে চাচ্ছে যে দেখেন, অ্যাজাইলের তো আসলে শুধু এক্সট্রিম প্রোগ্রামিং না, এবং অ্যাজাইলের তো শুধু আসলে স্ক্রাম এরকমও না। তার মধ্যে আরেকটা প্রসেস আছে, যে প্রসেসটাকে বলা হয় অ্যানাদার অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি। এই যে এখানে বলছে অ্যানাদার অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি, যেটাকে ওরা বলছে অ্যাজাইল ইউনিফাইড প্রসেস, সংক্ষেপে বলছে এইইউপি। এটা হচ্ছে সিম্পলিফাইড ভার্সন অফ দ্য রেশনাল ইউনিফাইড প্রসেস। তার মানে এইরকম একটা প্রসেস ছিল রেশনাল ইউনিফাইড নামে, আর যেটাকে বলা হতো আর ইউপি, সেখান থেকে অনেকটাই সিম্পলিফাইড করে এই অ্যাজাইল ইউনিফাইড প্রসেসটা তৈরি করা হয়েছে। এবং এটা হচ্ছে অ্যাজাইল যে ডেভেলপমেন্ট হয়, আমরা তো অনেক ধরনের ডেভেলপমেন্ট দেখেছি, ওয়াটারফল ডেভেলপমেন্ট দেখেছি, ভি মডেলের ডেভেলপমেন্ট দেখেছি, যদি তোমরা ওগুলা পড়ে থাকো। ঠিক আছে, আমরা তারপরে কি দেখেছি, ইটারেশন দেখেছি, অনেক ধরনের অনেক কিছু দেখেছি। সো এটা হচ্ছে অ্যানাদার টাইপ অফ ডেভেলপমেন্ট। এখন এখানে কি কি হয় এই জিনিসটা আমরা এখানে ভালো মতো দেখবো। সো এই যে অ্যাজাইল ইউনিফাইড প্রসেস, এই এই এইটা ফলো করে যদি আমরা সফটওয়্যারটা ডেভেলপ করতে চাই, তাহলে আমাদেরকে চারটা ফেজে কাজ করতে হয়। ওকে, চার ধরনের ফেজে আমাদেরকে বেসিক্যালি কাজ করতে হবে যদি আমরা এই প্রসেসটা ফলো করে আগাতে চাই। তো তাহলে প্রথমে আসি আমরা যে চার ধরনের প্রসেসের ক্ষেত্রে কি কি জিনিস আছে। প্রথমটাই হচ্ছে ইনসেপশন। ইনসেপশন মানে কি, ধরো আমি যদি এই অ্যাজাইল ইউনিফাইড প্রসেস মডেলিং ফলো করে একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাই, আমি প্রথমেই ইনসেপশন মানে হচ্ছে প্রথমে এই পর্যায়ে এসে আমি বিজনেসের স্কোপটা দেখার চেষ্টা করব। ট্রাই টু আইডেন্টিফাই দ্য বিজনেস স্কোপ অফ দ্য প্রজেক্ট। তার মানে এই যে আমি একটা প্রজেক্ট করছি, সেটার বিজনেস স্কোপটা কতটুকু। ঠিক আছে, তোমরা কি বুঝো বিজনেস স্কোপ বলতে, একটু বলবে আমাকে? এনি আইডিয়া? এনি আইডিয়া? স্যার এটা কি যে মার্কেট বেস, যে কিরকম হবে এক্স্যাক্টলি, প্রজেক্টটা? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি মার্কেটটা কেমন হবে, এটা কি সারা ফেলতে পারবে কি পারবে না। এটার মানে আমার তো রিটার্ন ইনভেস্টমেন্ট আসতে হবে, রাইট? আমি একটা জায়গায় জি ইনভেস্ট করছি, স্যার। আমি সফটওয়্যার বানাই বা যাই করি, আমি তো ইনভেস্ট করছি, তো ইন রিটার্ন কিছু তো আসতে হবে। তো সেই জি। জিনিসটা আসলে এখানে দেখা হয়। এক্স্যাক্টলি, ভেরি গুড। দেন হচ্ছে ইনিশিয়াল রিকোয়ারমেন্টস এন্ড পটেনশিয়াল সলিউশন অফ দ্য প্রবলেমস। তার মানে হচ্ছে আমি যে সফটওয়্যারটা ডেভেলপ করব বা আমি যে প্রজেক্টটা ডেভেলপ করব, সেটার ইনিশিয়াল রিকোয়ারমেন্ট গুলো কি কি, ইউজার কি চায়, সে এখানে কি কি জিনিস রাখতে চায়, কি কি জিনিস বাদ দিতে চায়, কি কি জিনিস এডিট করতে চায়। এবং এটা এই যে ইনিশিয়াল রিকোয়ারমেন্টস, এবং এই যে আমি যেটা বললাম যে ইউজার কি চায়, তাহলে ইউজার যদি একটা প্রবলেমের কথা বলে যে না এটা দেখতে এরকম মনে হচ্ছে, বা আমি একটা মডিউলকে এইভাবে দেখতে চাচ্ছি, ঠিক আছে। তো এইগুলো আমাদের কি করতে হয়, আমাদের এইগুলোকে কনসিডার করে করে সেই অনুযায়ী সলিউশন প্রোভাইড করতে হয়। যে না আমরা একটা সফটওয়্যার বানাবো, রিকোয়ারমেন্টটা আমরা দেখবো, ওই রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা ভালো ভালো সলিউশন দিব, পটেনশিয়াল সলিউশন। ঠিক আছে, তো এই যে এই কাজগুলা, বিজনেসের স্কোপ দেখা, একটা প্রোডাক্টের ইনিশিয়াল রিকোয়ারমেন্ট দেখা, সেটা অনুযায়ী সলিউশন দেওয়া, এইটা যেই ফেজটাতে হয় বা যেই সময়টাতে হয় এই অ্যাজাইল ইউনিফাইড প্রসেস মডেলিং এ, এটাকে বলা হয় ইনসেপশন। কি বলা হয়? ইনসেপশন। আচ্ছা, তাহলে এটা তো গেল ইনসেপশন। এখন এই পার্টের পর তো কিছু কাজ আছে, সেটা কি? সেটা হচ্ছে ইলাবোরেশন। ইলাবোরেশন কেমন? ইলাবোরেশন হচ্ছে আমি তো রিকোয়ারমেন্ট কালেক্ট করেছি, সেই অনুযায়ী সলিউশনও তৈরি করেছি, যে হ্যাঁ আচ্ছা আমার প্রোডাক্টে এই এই জিনিসগুলো থাকবে, আমার সলিউশন এই এইগুলো হবে। আচ্ছা, তো এখন আমাকে কি করতে হবে? আমি এখন যেটা করলাম, আমি এখন ডিজাইন করতে বসবো, যে না ইউজারের রিকোয়ারমেন্ট এগুলো এগুলো আমি কিভাবে কিভাবে ডিজাইন করব। ঠিক আছে, হার্ডওয়্যার গুলো কেমন হবে, আমি সফটওয়্যারে কি কি জিনিসপত্র রাখবো, রাইট? ডিজাইনিং এ তো এগুলোই থাকে নাকি? তো এইখানে এই জি স্যার। ইলাবোরেশন ফেজে কিন্তু এক্স্যাক্টলি আমরা কিন্তু একটা আর্কিটেকচার প্রোভাইড করি, ঠিক আছে, একটা সলিউশন আর্কিটেকচার দে, আমার সফটওয়্যারটা এই রকমের হবে। তো আমি যখন এই ধরনের একটা সলিউশন আর্কিটেকচার
প্রডিউস করি, তখন আমরা যেটা করি, আমরা যখন কাস্টমারকে সেটা দেখাই বা কাস্টমারের সাথে যখন আমরা এই জিনিসটা শেয়ার করি যে দেখেন আপনার রিকোয়ারমেন্ট গুলো ঠিকঠাক রেখে আমরা একটা মডেল তৈরি করেছি বা আমরা একটা আর্কিটেকচার তৈরি করেছি, যে আপনার সফটওয়্যারটা দেখতে এরকম হবে, এই জায়গায় এটা থাকবে, অমুক জায়গায় এটা থাকবে, আপনি আর কিছু চান কিনা। সো স্বাভাবিকভাবে তোমাদেরকে যখন, ধরো তোমরা একটা একটা জামা বানাতে দিয়েছো, এখন জামাটা যদি মোটামুটি রেডি করে তোমাকে দেখানো হয়, তোমার একটু ফিডব্যাক থাকবে না যে এটা আমার মনে হয় সেলাইটা ডবল দিলে ভালো হয়, আমার মনে হয় যে এই এটা একটু বাঁকা হয়ে গেছে, এটা কি হয় না, হয় নাকি হয় না, মোর কিছু রিকোয়ারমেন্ট চলে আসে না? হ্যাঁ, এই জিনিসটাই ওরা বলছে, যে যখনই আমরা একটা আর্কিটেকচার ওদেরকে প্রিপেয়ার করে দেখাবো, ক্যান বি এক্সট্রাক্টেড মোর রিকোয়ারমেন্টস ক্যান বি, ঠিক আছে, মানে আরো রিকোয়ারমেন্ট নেওয়া যেতে পারে, ইউজার হয়তো আরো সাজেস্ট করবে যে আমার এই এটা দেখতে, আপনি একটা মডেল দিয়েছেন ভালো কথা, সফটওয়্যারটা এরকম দেখতে মনে হচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে আমার মনে হয় রেজিস্ট্রেশন বাটনটা অন্য জায়গায় যাওয়া উচিত, বা আর্কিটেকচার রিলেটেড যা যা ইস্যু সেগুলা এখানে আসবে। তো এই ফেজটাকে বলা হচ্ছে ইলেবোরেশন ফেজ, ইলেবোরেশন, ঠিক আছে। আর উপরেটা ছিল ইনসেপশন। তাহলে ইনসেপশনের সাথে ইলেবোরেশনের পার্থক্য 2-3 ওয়ার্ডে কেউ বলতে পারবে? 2-3 ওয়ার্ডে। ইনসেপশন তো একটা ধারণা যে আমি এইভাবে করে আগাইতে পারবো, মানে এই মানে প্ল্যান একটা বলা গেলে। হুম আর হুম হচ্ছে হুম ইলাবোরেশন যেটা হবে সেটা একটা হচ্ছে মানে এটার ডেমো হিসেবে, যে না এটা একটা হুম এরকম ভাবে যে মানে একটা স্ট্রাকচার তৈরি করা, যেটা এক্স্যাক্টলি, নাকি হচ্ছে ড্রাফট, আমরা কাউকে ড্রাফট দেখাতে টাইপের। পারবো, আর সে হুম হুম চাইলে জিনিসটাকে আবার মডিফিকেশনও করতে পারবে এক্স্যাক্টলি, এরকম। এক্স্যাক্টলি, অনেকটাই ড্রাফট টাইপের, ড্রাফট, জি স্যার। রাইট? জি স্যার। এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তো এখন এই যে আমরা যে ডিজাইনটা করলাম, আচ্ছা ডিজাইন করলাম, ইউজার নতুন রিকোয়ারমেন্টটা দিল, ভালো কথা, সবকিছু হয়ে গেল, তাহলে আমার বাকিটা থাকে কি? বাকি থাকে হচ্ছে কনস্ট্রাকশনে চলে যাওয়া। তো আমি এখন কনস্ট্রাকশনে চলে যাব। তো কনস্ট্রাকশনে গিয়ে কি করছি? কন্টিনিউয়াস ইমপ্লিমেন্টেশন এন্ড টেস্টিং। দেখো আমি এখানে যেটা করছি, যে আমি এই রিকোয়ারমেন্ট গুলো ডিজাইন করা আছে, রিকোয়ারমেন্ট গুলো বলা আছে, আমি ওই অনুযায়ী কন্টিনিউয়াসলি ইমপ্লিমেন্ট করছি এখন, যে হ্যাঁ এটা বানাচ্ছি, এটা বানাচ্ছি, এটা শেষ করছি। কিন্তু দেখো কিভাবে বানাচ্ছি। আমরা একটা কথা বলেছিলাম, অ্যাজাইল হতে হলে অ্যাজাইলের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইনক্রিমেন্টাল আর একটা হচ্ছে ইটারেশন। এটা আমরা একদম শুরুতে দেখে এসেছিলাম না? কেউ যদি ভুলেও যেও থাকো, তাহলে আমরা যদি এখানে একটু দেখাই, এই যে অ্যাজাইলের আমি যদি একদম শুরু থেকে দেখাই, কোথায় আছে, এই যে দেখো, অ্যাজাইল ইজ এ কম্বিনেশন অফ ইটারেটিভ অ্যান্ড ইনক্রিমেন্টাল প্রসেস মডেল। এটা নিজেরাই বলে দিয়েছে যে যদি অ্যাজাইল কোনো কিছু হয় তাহলে সেটা ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল প্রসেসের কম্বিনেশন হবে, ঠিক আছে, ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল। দেখো তো, আমি এখন যদি এই জায়গায় আসি, যেটা আমরা এউপি পড়ছি, এউপি তো ওরা কি বলছে, যে এই যে ইন দা ফর্ম অফ ইটারেশন, ইনক্রিমেন্টাল বলে নাই, বাট বলছে ইটারেশনের মাধ্যমে আমরা কন্টিনিউয়াসলি, ইটারেশনের মাধ্যমে আমরা কন্টিনিউয়াসলি এই জিনিসটাকে কনস্ট্রাক্ট করতে থাকবো। ইটারেশনের মাধ্যমে এটা ঘুরে 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 ঘুরে, ওই যে মানে প্রথমে আমি একটা ইটারেশন চালাই, তারপরে দেখি যে পলিশড হয়েছে কি হয়নি, আবার আরেকটা ইটারেশন চালাই, এইভাবে করে ইটারেশন চালিয়ে চালিয়ে আমি প্রোডাক্টটাকে তৈরি করতে থাকবো। আচ্ছা, এখন প্রোডাক্ট তৈরি করতে থাকলেই হবে? আমার কি কোনো টেস্টিং দরকার নাই? তোমরা যে যখন কোড করো, কোড করেই ফেলে রেখে দাও, রান করো না? জি স্যার, রান করি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এখানে ওরা বলছে আপনারা প্রত্যেক জায়গায় আপনি কন্টিনিউয়াস ইমপ্লিমেন্টেশন করলেন ভালো কথা, কিন্তু টেস্টিংটাও করবেন, স্পেশালি ইউনিট টেস্টিং, ছোট ছোট মডিউল নিয়ে টেস্টিং করবেন, না হলে কিন্তু আপনি পরে গিয়ে ধরা খাবেন, দেখবেন যে আপনার প্রোডাক্টের অনেক অনেক বাগ আছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে কনস্ট্রাকশন ফেজ। এবং লাস্টলি হচ্ছে ট্রানজিশন ফেজ, এটা কিন্তু এইউপি ফেজ। ট্রানজিশন ফেজ, লাস্টলি ট্রানজিশন ফেজ কি? লাস্টলি ডেপ্লয় দ্য সিস্টেম ইন প্রোডাকশন এনভায়রনমেন্ট এন্ড অ্যাডজাস্ট ফিডব্যাকস। এগেইন মানে এটা হচ্ছে যে আমরা কনস্ট্রাকশন করার পরে প্রোডাক্টটাকে একেবারে কি করব, এনভায়রনমেন্টে আমরা একদম মানে প্রোডাক্টটা ডিপ্লয় করব, ইউজার ইউজ করবে এখন, এবং সেই অনুযায়ী তারা ফিডব্যাক দিবে। সো এই যে এখানে যে কয়টা পয়েন্ট বললাম, এগুলো কি অপরিচিত কোনো পয়েন্ট? আমরা না এগুলো আগেও স্যার। করেছি। জি স্যার। এক্স্যাক্টলি, ওয়াটারফল যখন দেখলাম, সেখানেও আমরা দেখলাম যে এরকম টাইপেরই কিছু হয়। হ্যাঁ হয়তো সিস্টেমটা আলাদা, হয়তো সিস্টেমটা আলাদা, ওদেরটা ছিল একদম সোজা যাবে, ইটারেশন টিটারেশন এগুলোর কথা বলে নাই, হয়তো সিস্টেমটা আলাদা, বাট কাজ কিন্তু একই হচ্ছে, ঘুরে ফিরে অন্য ওয়েতে করছে আর কি, বাট আলটিমেট কাজের হিসাব আমার একই রকম, ডিজাইন করতে হয়, রিকোয়ারমেন্ট কালেকশন করতে হয়, কোড লিখতে হয়, তারপরে হচ্ছে আমার কি করতে হয়, ডেপ্লয় করতে হয়, বাট একটু অন্য অন্য ওয়েতে, মানে জিনিসপত্র একই কিন্তু একটু অন্য ওয়েতে। তো এই ইউপিতে ওরা বলছে ইটারেশনের মাধ্যমে করবেন আপনারা। আচ্ছা, তো এটা তো গেল ফেজেস। আমাকে একটা জিনিস বলতে পারবে, এক্সপির সাথে বা এক্সট্রিম প্রোগ্রামিং এর সাথে এইটার তোমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছ কোথাও এখন পর্যন্ত?
এনি ডিফারেন্স? এক্সট্রিম প্রোগ্রামিং, ওকে, না দেখতে পেলেও অসুবিধা নাই, সেটা আমরা আস্তে আস্তে ফাইন্ড আউট করবো যে কোনো পার্থক্য আছে কিনা, আমি জাস্ট এই কথাটা এখানে তুললাম। আচ্ছা, এখন আমরা আসি কিছু ডিসিপ্লিনসে। এখন প্রথম কথা হচ্ছে এগুলো কিন্তু ফেজেস, ফেজেস মানে কোন ডিউরেশনে কোন কোন ঘটনা ঘটেছে বা কোন সময়ে কোন কোন ঘটনা ঘটা উচিত এরকম। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে ডিসিপ্লিনসে। এইউপি আমরা যদি অ্যাজাইল ইউনিফাইড প্রসেস এই মডেল এই মেথডোলজি ইউজ করে আমরা কোনো কিছু ডেভেলপ করি, প্রথমে আমাদেরকে কি করতে হয়, মডেলটা তৈরি করতে হয়। যেমন এখানে কথা মডেলে কথা বলেছে, এই যে ডিজাইন অ্যান্ড প্রুভ দ্য সলিউশন আর্কিটেকচার, এখানে ওরা একটা মডেল মডেল রিলেটেড কাজ ওরা করে। তারপর কি, ইমপ্লিমেন্টেশন করে, একটা মডেল রেডি করে আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাই, সেটাকে টেস্টিং করি এবং ডিপ্লয় করি। এইটাই এই কথাটা একটু আগে আমরা দেখে আসলাম না, এই জিনিসগুলোই দেখে আসলাম না, যে একটা আর্কিটেকচার অথবা মডেল তৈরি করা হয় রিকোয়ারমেন্টের উপর বেস করে, তারপর সেটাকে আমরা ইমপ্লিমেন্টেশনে ফেলে দিই, কোড করি, তারপরে টেস্ট করি এবং লাস্টলি এটাকে ইউজারের কাছে ছেড়ে দিই, রাইট? এই চারটা জিনিসই তো দেখেছি। জি কিন্তু স্যার। কিন্তু এই অ্যাজাইল ইউনিফাইড প্রসেসিং এ এছাড়াও আরো তিনটা পার্ট আছে, তিনটা ডিসিপ্লিন আছে, এগুলোকে বলা হয় ডিসিপ্লিন। আচ্ছা, ডিসিপ্লিন মানে কি বলতো? তোমরা ডিসিপ্লিন বলতে কি বুঝো, বা কেনই বা এখানে ডিসিপ্লিন বলছে? মানে একটা নিয়ম অনুযায়ী চলতে হবে, যাতে ভালোভাবে একটা কোনো হচ্ছে ফিডব্যাক পাওয়া যায় বা হ্যাঁ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কিছু জিনিসপত্র ফলো করতে হবে, ঠিক আছে, কিছু জিনিসপত্র ফলো করতে হবে। আচ্ছা, তো আমরা এখন দেখি তাহলে এই চারটা ছাড়া আর কি কি জিনিসপত্র ফলো করতে হবে। তো ওরা বলছে যে কনফিগারেশন ম্যানেজমেন্ট। এখন কনফিগারেশন ম্যানেজমেন্ট মানে কি, এই ফেজে যেটা করা হয়, ম্যানেজ অ্যাক্সেস টু প্রজেক্ট আর্টিফ্যাক্টস অর ভার্সন। এখন প্রজেক্ট আর্টিফ্যাক্টস মানে কি, প্রজেক্ট আর্টিফ্যাক্টস মানে হচ্ছে যে সকল ডায়াগ্রাম থাকে প্রজেক্টে, ঠিক আছে, ডায়াগ্রাম অথবা সোর্স কোড যেগুলো ডেভেলপমেন্ট টিমের মধ্যে শেয়ার করা হয়েছে, ঠিক আছে, কি 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 কথা বললাম, যে সকল ডায়াগ্রাম এবং সোর্স কোড এগুলা কি করা হয়েছে, টিমের মধ্যে শেয়ার করা হয়েছে। এখন হয়তো সোর্স কোড না হয়তো আমরা বুঝতে পারছি, আচ্ছা কোড শেয়ার করেছে টিমের মধ্যে, কিন্তু ডায়াগ্রাম কি জিনিস, ডায়াগ্রাম কোথেকে আসলো, এনি আইডিয়া? ডায়াগ্রাম, So, এটা কি ডেমোটা যেটা বানানো হয়েছিল, যে আমি এভাবে এইটাই, করে বানাবো স্ট্রাকচার যেটা? আচ্ছা এইটাই তোমরা ফাইন্ড আউট করবা। এটা তোমাদের একটা বাড়ির কাজ থাকলো, যে এইখানে যে ডায়াগ্রামের কথা বলা হচ্ছে এটা কি ওই মডেলটা নাকি, এই যে যেটা আমরা, ধরো আমরা যে ডায়াগ্রামটা বানিয়ে দেখাবো, বা এটা কি এই যে এটা নাকি, এই যে এখানে যেটা ছিল আর্কিটেকচার ডিজাইন এন্ড প্রুভ দ্য সলিউশন আর্কিটেকচার, এটা কি এই আর্কিটেকচার, নাকি একটা সফটওয়্যারে যে ইউজ কেস থাকে, তারপরে আর কি কি থাকে, ক্লাস ডায়াগ্রাম থাকে, ওই ডায়াগ্রামের কথা বলা হচ্ছে? আমার প্রশ্ন কি বুঝতে পেরেছো? জি স্যার। তো এটা হচ্ছে, এটা তোমরা ফাইন্ড আউট করবা যে তুমি যেটা বললে এই ডায়াগ্রাম মানে কি ওই যে আর্কিটেকচারটা নাকি, তুমি কি আর্কিটেকচারের কথা বলেছো, রাইট? স্যার আর্কিটেকচার যেটা বানানোর টাইমে যে আমি মডেলটা বানানো হয়েছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সো এইটা তোমরা ফাইন্ড আউট করবা যে এই মডেলটা বলতে কি ওরা আর্কিটেকচার বুঝিয়েছে, এই ডায়াগ্রাম বলতে কি আর্কিটেকচার বুঝায়, নাকি এই ডায়াগ্রাম বলতে ইউজ কেস ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম এগুলোর কথা বলে, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আচ্ছা, এখন দিস ইনক্লুডস নট অনলি ট্র্যাকিং আর্টিফ্যাক্ট ভার্সন, আমরা কিন্তু কনফিগারেশন ম্যানেজ করছি, দিস ইনক্লুড নট অনলি ট্র্যাকিং আর্টিফ্যাক্ট ভার্সনস ওভার টাইম বাট অলসো কন্ট্রোলিং অ্যান্ড ম্যানেজিং চেঞ্জেস টু দ্যাম। এখন খেয়াল করো, আমরা যদি এখানে কোডের ভার্সনটাকে ট্র্যাক করি, যাচ্ছে এইবার 1 নাম্বার ভার্সন গেছে, পরের বার 2 নাম্বার ভার্সন গেছে, আমরা যদি ডায়াগ্রাম গুলো ট্র্যাক করি, তাতে আমাদের লাভটা কি হবে? এখানে যেটা বলছে যে দিস ইনক্লুডস নট অনলি ট্র্যাকিং আর্টিফ্যাক্ট ভার্সন, আর্টিফ্যাক্টস অর ভার্সন বলতে কিন্তু ডায়াগ্রাম অথবা সোর্স কোডের কথাই তারা বুঝিয়েছে, যে যেটা শেয়ার করা হয় টিমের মধ্যে। এখন এই যে ভার্সনে কাজ হচ্ছে, ভার্সন 1 ভার্সন 2 ভার্সন 3 ধরে নিলাম, তো এটা ট্র্যাক করে লাভটা কি হবে? এবং ওরা বলছে যে এটা ট্র্যাক করে আপনি একটা জিনিস করতে পারবেন কি, ম্যানেজিং চেঞ্জেস টু দেম, তাদের মধ্যে চেঞ্জ কেমন আসলো, ঠিক আছে, এটা আপনি বুঝতে পারবেন। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই চেঞ্জটা মানে কিভাবে বোঝা যায়? আমি ভার্সন ট্র্যাক করলে কি চেঞ্জ বুঝতে পারবো, যে আগের ভার্সনের সাথে পরের ভার্সনে কি চেঞ্জ হয়েছে? এনি আইডিয়া? এটা মেবি স্যার বোঝা যাবে। কিভাবে? কোডটা যদি দেখা হয় তাহলে কোডের মধ্যে যে চেঞ্জনেস গুলো আছে আর যেগুলো মানে প্রয়োজন চেঞ্জ করা, তো হুম সেক্ষেত্রে যদি আমরা করি। ওকে, আচ্ছা ওইটাই ওইটাই ওরা দেখবে যে হ্যাঁ আচ্ছা আগের ভার্সনের কোডের কি অবস্থা, ঠিক আছে, যে এরা, আমরা তো ট্র্যাক রাখছি, কন্ট্রোল করছি, তো আমরা দেখবো যে
কোথায় চেঞ্জটা হচ্ছে, এবং চেঞ্জ যেগুলো হচ্ছে এই চেঞ্জগুলো দেখে আমরা বলবো যে আচ্ছা ইমপ্রুভমেন্ট কেমন হচ্ছে। ঠিক আছে, ওরা একটা কথা বলেছে, ওরা বলেছে বিকজ ওয়াচিং আউট চেঞ্জেস, আবার আমি বলি, ওরা বলেছে বিকজ, এখানে লেখা নাই, বিকজ ওয়াচিং আউট চেঞ্জেস the team understands what needs to be done or what can be improved. আবারও বলি, watching these changes, the team understands what needs to be done and what can be improved. তার মানে ওরা বলতে চাচ্ছে এই যে ভার্সন, এই যে চেঞ্জ, এগুলো দেখে টিম বুঝতে পারে যে কি কি ইমপ্রুভ করা লাগবে এবং কি কি আরো ইমপ্রুভ করা, আরো কি কি চেঞ্জ লাগবে, হোয়াট নিডস টু বি ডান, কি কি দরকার এবং কি কি ইমপ্রুভ করা দরকার। ঠিক আছে, হোয়াট ক্যান বি ইমপ্রুভ, কোনটা ইমপ্রুভ করা দরকার এবং কোনটা আসলেই দরকার, মানে কোনটা নাই এটা করতে হবে আর কোনটা আছে বাট ইমপ্রুভ করতে হবে, এই জিনিসটা বোঝা যায়। আসলে কি সত্য কথা? জি স্যার, পার্ট বাই পার্ট যদি জিনিসগুলা হচ্ছে দেখা হয়, আর এরপরে যদি মানে আগের যে ভার্সনটা সেটার সাথে যদি আমরা হচ্ছে এটাকে হচ্ছে মানে দেখি যে কোনো পার্থক্য আছে কিনা, তাহলে কিন্তু স্যার এটা ফাইন্ড আউট করা যাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যে আমি দেখলাম যে, এক্স্যাক্টলি আমি দেখলাম যে একটা জিনিস আমি ভার্সন 1-এ করেছি, ভার্সন 2-তেও একই রকমের মতোই অনেকটা আছে, রাইট? তখন আমি জিনিসটা আমার মাথায় আসবে না যে হ্যাঁ আমার এখানে ভার্সন 2-তে মনে হয় এই ইস্যুটাকে আরো ভালো করে হ্যান্ডেল করা উচিত। ইজ ইট অর নট? জি স্যার। রাইট, রাইট। সো এইভাবে করে আমরা কিন্তু এক্স্যাক্টলি আমরা ডিফারেন্সটা দেখতে পারি। আমরা যেহেতু এটা ট্র্যাক করছি এবং কন্ট্রোল করছি, আমরা কিন্তু ভার্সনের মধ্যে প্রত্যেকটা জিনিসের ডিফারেন্স দেখতে পারি, যে আগে কি ছিল এখন কতটুকু অবস্থায় আছে। ঠিক আছে, আগে আগে এত আগে পলিশ অবস্থায় ছিল না, আমরা আস্তে আস্তে ভার্সন বাড়িয়ে বাড়িয়ে পলিশ করছি, এবং তাতে আমরা বুঝতেও পারি যে কোন জিনিসগুলো দরকার। যত সামনে আগাবো আমরা কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ আমাদের নিডটা কোথায়, ইমপ্রুভ হয়েছে অনেক কিছু কিন্তু আরো কি কি জিনিস লাগবে। এই কাজটা করা হয় কনফিগারেশন ম্যানেজমেন্ট, এই জন্য এটার নাম দিয়েছে। আপনারা বসে বসে কনফিগারেশন ম্যানেজমেন্ট করবেন, ঠিক আছে, দেখবেন কি আছে কি নাই বা কি ইমপ্রুভ করা যায়। ওকে, এরপর আসলো প্রজেক্ট ম্যানেজমেন্ট। এখন শুধু কনফিগারেশন ম্যানেজ করলে তো হবে না, শুধু কোড আর ডায়াগ্রাম নিয়ে বসে থাকলে হবে? কারণ যারা কোড আর ডায়াগ্রামের সাথে কাজ করছে তারাই তো মূল হোতা, নাকি? তো এখানে যেটা করে, ডাইরেক্ট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট টেক প্লেস উইদিন দ্য প্রজেক্ট। তার মানে এখানে অ্যাক্টিভিটি গুলাকে ডাইরেকশন দেওয়া হয় যে কি কি করতে হবে। দিস ইনক্লুডস ম্যানেজিং রিস্ক। তার মানে হচ্ছে এই যে আমরা যে কাজগুলো করছি সবাই এক একটা টিমে এইটা ডেভেলপ করতেছে, তার ফলে রিস্ক আসতে পারে। অনেক রকমের রিস্ক হয়, রিস্ক যে শুধু সবাই মিলে কাজ করলে হয় তা না, প্রোডাক্টের ভেতরে মানে আমার ডেভেলপমেন্টে গিয়ে রিস্ক হতে পারে, অনেক ধরনের রিস্ক হয়। তো এই রিস্ক গুলা ম্যানেজ করা কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা পার্ট। তারপর কি, ডাইরেক্টিং পিপল, অ্যাসাইনিং টাস্ক, কাদেরকে টাস্ক অ্যাসাইন করব, টাস্ক অ্যাসাইন করার পর প্রোগ্রেসটাকে ট্র্যাক করব, এই জিনিসগুলাই কি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট না? একটা প্রজেক্ট ম্যানেজার কি করে, তার দায়িত্বে যারা যারা থাকে তারা কি ঠিক মতো কাজ পেয়েছে কিনা, তাদের কাজের প্রোগ্রেস কতটুকু, এখানে কোনো রিস্ক আসছে কিনা, এই জন্যই তো আমরা আরেক একজনকে প্রজেক্ট ম্যানেজার হিসেবে রাখি, নাকি? নাহলে তো ওটা দরকারই ছিল, রাইট? ইয়েস স্যার। ওকে, এক্স্যাক্টলি। এবং সে কি করে, অ্যান্ড কোঅর্ডিনেটিং উইথ পিপল অ্যান্ড সিস্টেমস আউটসাইড দ্য স্কোপ অফ দ্য প্রজেক্ট। এবং সে মানে যে সকল পিপল এবং যে সকল সিস্টেম আমার প্রজেক্টের বাহিরে তাদের সাথেও কিন্তু সে কি করে, কোঅর্ডিনেট করে। যে হ্যাঁ কোঅর্ডিনেট করে, সে সবার সাথে কথা বলে সে কি কি দেখে, দ্যাট ইজ that sure আচ্ছা of the project to be sure that it is delivered on time and within budget। তার মানে সে সবাইকে ম্যানেজ করে এবং সবার সাথে কথাবার্তা বলে এই কারণে যাতে করে আমি টাইমলি সবকিছু দিতে পারি। ঠিক আছে, ধরো আমি আমার কাস্টমার আমাকে 30 দিনের টাইম দিল, এখন আমি যদি কাস্টমারকে প্রতি 1 সপ্তাহ পর পর একটু খবর নেই যে আচ্ছা আপনার প্রজেক্টের এই অবস্থায় আছে, আপনার প্রজেক্টটা আমরা করছি, এই কি রিকোয়ারমেন্ট ছিল আমরা দিচ্ছি, তাহলে বেটার নাকি একদম লাস্টে আমি চিন্তা করে রাখলাম একদম লাস্টে গিয়ে তাকে কল দিব একটা, এটা বেটার, কোনটা বেটার? না স্যার, কন্টাক্ট রাখতে হবে তো, এক্স্যাক্টলি, কারণ ওনার কমিউনিকেশন। যদি আরো কোনো রিকোয়ারমেন্টস থাকে তাহলে সেগুলোও অ্যাড করা যাবে। এক্স্যাক্টলি, তাহলে সেগুলোও অ্যাড করতে হবে। তো এই জন্য, না হলে এই জন্য আমাকে প্রোডাক্টটা যাতে আমি অন টাইমে ডেলিভারি দিতে পারি, ইউজারের রিকোয়ারমেন্ট গুলোকে অ্যাকসেপ্ট করে, সেই জন্য আমার একটা কমিউনিকেশনের দরকার আছে, কোঅর্ডিনেশনের দরকার আছে। আবার আমাকে দেখতে হবে বাজেটও যাতে ঠিকঠাক থাকে। ঠিক আছে, এমন না যে একজনকে টাস্ক অ্যাসাইন করা হয়েছে, সে বলল যে আমার এই কাজটা করতে আমি এতদিন নিব। ঠিক আছে, একজনকে ধরো একটা ডেভেলপারকে 10 দিনের টাস্ক অ্যাসাইন করা হয়েছে, সে বললো যে আমি এখন 15 দিনের, এটা আমার 10 দিনে সম্ভব না,
আমি 15 দিনে এই কাজটা করতে হবে। এখন এই কাজের বাজেটই হচ্ছে 10 দিনের। এখন ডেভেলপার যদি 15 দিনে কাজটা নিয়ে যায়, তাকে 5 দিনের এক্সট্রা স্যালারি দিতে হচ্ছে না নাকি? ইয়েস ইয়েস জি স্যার। এখন স্যার। তোমরা হয়তো বলতে পারো যে কোম্পানি এরকম করে কেন, 5 দিনের এক্সট্রা স্যালারি দিলে অসুবিধা কোথায়, বলতে পারো না? জি দিল। স্যার। আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে একটা ডেভেলপার তো না, রাইট? কোম্পানির তো অনেক সেক্টর। এখন সব সেক্টরে যদি এরকম 5 দিন এক্সট্রা লেগে যায়, তাহলে কোম্পানির লাল বাতি জ্বলতে কি খুব বেশি দিন লাগবে? না স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো এই কারণেই হচ্ছে ব্যাপার স্যাপার একটু প্রবলেম। আচ্ছা, এরপরে আসলো হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টটা কি? এনভায়রনমেন্ট হচ্ছে সাপোর্ট দ্য রেস্ট অফ দ্য এফোর্ট বাই এনশিওরিং দ্যাট দ্য প্রপার প্রসেস, গাইডেন্স, টুলস। এইখানে মোটামুটি যেটা দেখা হয় যে আমার যে প্রসেসটা আছে সেটা প্রপার প্রসেসে হচ্ছে কিনা। ঠিক আছে, যেমন আমি এটাকে অ্যাসাইন ডিজাইন করেছি, টাস্ক অ্যাসাইন করেছি, ভালো কথা। ভার্সন ট্র্যাকিং করছি, সেটাও ভালো কথা। কিন্তু প্রসেসটা ঠিক আছে কিনা, একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন বজায় আছে কিনা। যেমন ধরো অনেক মানে এরকম হয় না যে, তোমরা কি বলো যে একটা একটা কোনো কিছু যদি তোমরা দেখো, বলো না এটা কি স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড মানে কি, তোমরা কি এক্সপেক্ট করো বলো তো? তোমরা বলো না এটা কি স্ট্যান্ডার্ড, তো তার মানে কি তোমরা কি এক্সপেক্ট করো? আমি ধর একটা একটা কোয়ালিটিটা ফার্স্ট, যে কোয়ালিটিটা কিরকম মানে টিকসই হবে কিনা, এরপরে এক্স্যাক্টলি। এটা হচ্ছে আমাদের যে ডিমান্ডটা সেটা হচ্ছে ফুলফিল করবে কিনা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এবং এটা একটা ভালো, যে তুমি যেটা বললা কোয়ালিটি বা মানদণ্ড, ওইটুকু বজায় রাখছে কিনা। তো এই জিনিসটা স্ট্যান্ডার্ডস এন্ড গাইডলাইন্স ফলো করে কাজ হচ্ছে কিনা, এটা কিন্তু এনভায়রনমেন্টের কাজ। এগেন প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ না, কিন্তু এটা হচ্ছে এনভায়রনমেন্টের কাজ। স্ট্যান্ডার্ডস এন্ড গাইডলাইন্স ঠিক আছে কিনা, প্রপার প্রপার প্রসেস, প্রপার গাইডেন্স, পুরো প্রজেক্টের এনভায়রনমেন্ট এর সাথে এটা রিলেটেড। ঠিক আছে, যেমন এটার একটা এক্সাম্পল বলি। ফর এক্সাম্পল ধরো টুলস, হার্ডওয়্যার, সফটওয়্যার। এখন আমি দেখলাম যে আমার এখানে স্ট্যান্ডার্ড, যেমন আমি চিন্তা করলাম আমার একটা বড় সফটওয়্যার কোম্পানি আমাকে সফটওয়্যার ডেভেলপ করতে দিয়েছে, কিন্তু আমি দেখলাম যে তাদের জন্য মাইস্কুয়েল ডেটাবেসটা খুব একটা কার্যকরী না। ঠিক আছে, এটা মে নট বি অ্যাপ্রোপ্রিয়েট হবে না। কিন্তু এই জায়গায় যদি আমি মঙ্গোডিবি সার্ভার ইউজ করি, এগেন মঙ্গোডিবি সার্ভার, তাহলে খুব সম্ভবত আমি একটা বেটার পারফরমেন্স পাবো। ঠিক আছে, তার মানে কি আমার এনভায়রনমেন্ট আমাকে চিন্তা করতে হচ্ছে যে আমি একটা সফটওয়্যারকে ডেভেলপ করছি, তার জন্য আমার টুলস কি কি দরকার আছে। ঠিক আছে, টুলস, এবং এটা কি স্ট্যান্ডার্ড কিনা। আমার স্ট্যান্ডার্ড ডেটাবেস হবে আমি যদি কি ইউজ করি, মঙ্গোডিবি ইউজ করি। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার। ওকে, এগুলো হচ্ছে মানে ডিসিপ্লিন, এগুলো হচ্ছে এনভায়রনমেন্ট। ঠিক আছে, যদিও এই কথাটা একটু বেগ মনে হয় মাঝে মাঝে, যে এনভায়রনমেন্ট বলতে তো আমরা পরিবেশ বুঝি, কিন্তু এর ভেতরে এইসব ডেটাবেস কিভাবে চলে আসলো? এরকম কোনো কোয়েশ্চেন কি তোমাদের মাথায় আসে যে আমরা এনভায়রনমেন্টের মধ্যে কেন এখানে এরকম হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে আসছি? এরকম কোয়েশ্চেন কি আসে? না স্যার, এনভায়রনমেন্টের মধ্যে তো এটা আসার, এনভায়রনমেন্টটা কি, এগুলো আছে বলে তো এনভায়রনমেন্টটা তৈরি হচ্ছে, নাহলে তো এগুলো অনুপস্থিত এনভায়রনমেন্টটা ক্রিয়েট হতো না। আচ্ছা, এনভায়রনমেন্ট বলতে তোমরা কি বুঝো অ্যাকচুয়ালি? এখানে এনভায়রনমেন্ট বলতে কি বুঝায়? এখানে এনভায়রনমেন্টটা হচ্ছে মানে যারা নাকি এটা ইউজ করবে, ইউজার যারা, তাদের হুম, হচ্ছে জন্য যাতে এটা পারফেক্ট হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এনভায়রনমেন্টটাকে বেশি মানে ইউজারটাকে হচ্ছে প্রায়োরিটি দিচ্ছি ওকে এরকম। ওকে। আচ্ছা, বাকিরা বাকিরা কেউ কিছু বলবে? ওর স্যার সাথে এগ্রি এখানে করছো? স্যার এনভায়রনমেন্টটা বলতে সেটা সফটওয়্যার বিল্ডিং এর সময় সামগ্রিক যে অবস্থা, সামগ্রিক যে এনভায়রনমেন্ট, লাইক তার যে তার আলাদা করসপেন্ডিং যে জিনিসপত্রগুলো, যেমন তার ডাটাবেস একটা দরকার হয়, তারপর বিভিন্ন জিনিসপত্র, এগুলোকে সামগ্রিকভাবে আমরা স্যার এনভায়রনমেন্ট বলছি। এক্স্যাক্টলি। আমরা বলি না যে এনভায়রনমেন্ট কি থাকার উপযোগী, এই এনভায়রনমেন্ট কি ভালো, আমরা বলি না এনভায়রনমেন্ট কি ভালো। তার মানে কি, যে আমি সফটওয়্যারের জন্য এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করব যেটা সফটওয়্যারের বেস্ট আউটপুটটা দিতে সহায়তা করবে, নাকি? ইয়েস স্যার। বুঝা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, এটাও ঠিক ছিল, এই যে একটু আগে যে একজন বললো, ওটাও বেশ ভালো ইয়ে ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এই এখানে কিন্তু আমাদের অলমোস্ট ডান, ডিসিপ্লিন কিন্তু আমাদের এখানে ডান। আমরা ডিসিপ্লিনের আগে কিছু ফেজেস পড়েছি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এগুলো আমরা পড়ছি কেন, এক জায়গায় আপনি ফেজেস এর কথা বলছেন, এক জায়গায় আপনি ডিসিপ্লিনের কথা বলছেন, এগুলো আপনি পড়ছেন কেন? আমরা এই ছবিটা দেখলে আমরা জিনিসটা বুঝতে পারবো, এবং এটাই আমাদের লাস্ট ছবি। এরপরে এখানে আমরা অন্য জায়গায় চলে গেছি স্ক্রামে। এখানে যদি আমরা লাস্ট ছবিটা দেখি, দেখো এখানে একটা চার্ট আছে, এবং এখানে চার্টে উপরে যেই তোমরা এখানে ইয়া দেখতে পাচ্ছ, এখানে যে এটাকে কি বলা হয়, রোটা দেখতে পাচ্ছ, টপ রো। সেখানে প্রথমে দেখো ইনসেপশন, ইলাবোরেশন, কনস্ট্রাকশন, ট্রানজিশন, এই 4টা ওয়ার্ড দেওয়া আছে।
এই 4টা ওয়ার্ড কি তোমরা আগে কোথাও দেখেছো? মনে পড়ে? ইয়েস জি স্যার, জি স্যার কোথায় দেখেছি কোথায় কোথায় স্যার। যে কোথায়? এওপির যে মেন যে 4টা মানে যে ফাংশনে কাজ করে এই যে এউপি ফেজেস, এওপি। এই যে এগুলো না, জি স্যার, এগুলো না, ফেসেস ইনসেপশন, গুলো। ইলাবোরেশন, এক্স্যাক্টলি, কনস্ট্রাকশন, ট্রানজিশন। তার মানে এগুলো হচ্ছে ফেজেস। তার মানে একটা সফটওয়্যারের ওই ডিউরেশন গুলা, কোন সময় কি করব বা কোন ফেজে কি করব, এগুলো হচ্ছে একটা সফটওয়্যারের ওই ফেজটা। আচ্ছা ভালো কথা, এটা এই ফেজ হলো। আর এগুলো হচ্ছে ডিসিপ্লিন। তাহলে এখন এইটা দিয়ে তাহলে কি বুঝায়, আমি একটু একটা জিনিস দেখাই। যখন ইমপ্লিমেন্টেশনের কথা বলা আছে, আচ্ছা ইমপ্লিমেন্টেশন কি ইনসেপশন ফেজে তৈরি হওয়া উচিত? ইনসেপশন ফেজটা একটু দেখে আসি। ইনসেপশন ফেজে কি বলেছে? ট্রাই টু আইডেন্টিফাই বিজনেস স্কোপ। এখানে ওরা বিজনেস স্কোপ নিয়ে আলোচনা করে, ইনিশিয়াল রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করে, এবং পটেনশিয়াল সলিউশন নিয়ে আলোচনা করে। এখানে ইমপ্লিমেন্টেশনের কোনো কিছু আসছে? না স্যার। আচ্ছা তাহলে দেখো তো গ্রাফটা ঠিক আছে কি নাই। এই যে গ্রাফটা, এখানে কিচ্ছু নাই, এটা কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার ইমপ্লিমেন্টেশন কি ইলাবোরেশন ফেজে শুরু হওয়া উচিত ছিল? ইলাবোরেশন ফেজে। তাহলে আমরা এবার একটু ইলাবোরেশন ফেজটা দেখে আসি। ইলাবোরেশন ফেজে কি হয়? Design and provide the solution architecture. More requirements can be extracted. Again, এখানেও কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশনে সরাসরি যাই নাই। আমরা জাস্ট একটা ডিজাইন তৈরি করছি, একটা ড্রাফট তৈরি করছি। যেটা ইমপ্লিমেন্ট করব সেটারই একটা ড্রাফট তৈরি করছি, একটা ফিগার তৈরি করছি, বা একটা ডায়াগ্রাম তৈরি করছি, বা একটা আর্কিটেকচার তৈরি করছি। সো এই হিসেবে দেখো তো গ্রাফটা ঠিক আছে কি নাই। এই যে এখান থেকে এখানে কিছু নাই, শুরুতে কিছু নাই, হালকা করে আস্তে আস্তে উপরের দিকে উঠছে নাকি? জি স্যার। আচ্ছা, এইবার কনস্ট্রাকশন ফেজের কথা চিন্তা করি। আচ্ছা কনস্ট্রাকশন ফেজে কি ইমপ্লিমেন্টেশনটা করা হয়? জি স্যার, পুরোপুরি ইমপ্লিমেন্টেশনটা মেইনলি হচ্ছে কনস্ট্রাকশনেই করা হয়। এক্স্যাক্টলি, ভেরি গুড। এই যে কনস্ট্রাকশন দেখেছো কত বড় উপরে গ্রাফটা, গুলো ভরা গ্রাফ। এই যে গ্রাফটা ট্রানজিশনে তো ডিপ্লয় করা হয়, কনস্ট্রাকশনের ব্যাপার না, এই জন্য এটা এখানে ফাঁকা। ইউজারের তো হাতে দিয়ে গ্রাফের, দেবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা জাস্ট ইউজারের হাতে দিয়ে দিবে। তো জি গ্রাফটা কি বোঝা যায় কি বোঝা যায় না? জি স্যার, ক্লিয়ারলি বোঝা আচ্ছা যাচ্ছে। এখন, এখন আচ্ছা ক্লিয়ারলি যদি বোঝা যায়, এখন তোমার আমি আরেকটা দেখাই। এই দেখো কনফিগারেশন ম্যানেজমেন্ট, কনফিগারেশন ম্যানেজমেন্টে কি কি ছিল? এই যে প্রজেক্ট আর্টিফ্যাক্টস অর ভার্সন। ঠিক আছে, তার মানে হচ্ছে ওই যে প্রজেক্ট আর্টিফ্যাক্ট ভার্সন বলতে কি, ওই যে কয়টা ভার্সন তৈরি হবে, ঠিক আছে, ওই ডায়াগ্রাম কি কি থাকবে, সোর্স কোড কি কি থাকবে। আচ্ছা এই সোর্স কোড ডায়াগ্রাম এগুলাকে ওরা একদম এখানে এই ইনসেপশন ইলাবোরেশন এখানেও কিছু ছিটে ফোঁটা দিল কেন? এই জায়গায় ওরা কিছু ছিটে ফোঁটা দিল কেন? স্যার এটা যখন নাকি মানে প্রথম যখন প্রোগ্রামটা স্টার্ট করা হবে তখন থেকেই তো এটা মাথায় রেখে কাজ করতে হবে আমাদের, যে মানে এরকম যে ভার্সন গুলা যেগুলো আমরা যে ইউজ করব সেগুলো মাথায় তো কিছু রাখতে হবে ফার্স্টের থেকেই। আচ্ছা কিছু কিছু রাখতে হবে, ওকে। তো ওটা কোন কোন জায়গায় কোন জায়গায় রাখতে হবে? আমরা যেমন ইয়া করছিলাম, যে এই যে এখানে এখানে যেমন ইনসেপশনে কাজ করছিলাম, কিছু রিকোয়ারমেন্ট, কিছু সলিউশন, হ্যাঁ সেটা আমাদের এটা আসলে কি রিলেটেড? এটা হচ্ছে যে সোর্স কোড আর ডায়াগ্রাম রিলেটেড, হ্যাঁ কিছু। বাট আমরা তো কোডে হাত দিব না, রাইট? এখনো তো এই জায়গায় তো আর কোডে হাত দেই না আমরা, রাইট? এখানে হাত দেই? হাত দেই না, কিন্তু কোড রিলেটেড চিন্তা ভাবনা করি, এটার কথা তুমি বলছো? জি স্যার। আচ্ছা হ্যাঁ, এই যে ইনিশিয়াল রিকোয়ারমেন্টস, এই ইনিশিয়াল রিকোয়ারমেন্টস এ কিছু কোডের জিনিসপত্র যেতে পারে না, যে আমরা এই ল্যাঙ্গুয়েজ ইউজ করব, ওই ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, না, এরকম। আগে থেকে একটা ধারণা নেওয়া যাবে যে আমরা এই এই কয়টা জিনিস ইউজ করতে পারি, মানে এই ভার্সন গুলা পার্ট বাই হ্যাঁ হ্যাঁ পার্ট, যদি এরকম সেটাও আইডিয়া করা যদি যায়। নেওয়া হয়। সেটা অথবা আমরা ইয়া করব, আমাদের 4টা ভার্সন বা 5টা ভার্সনে কাজ হবে টোটাল প্রজেক্টটা, রাইট? ওই জি অনুযায়ী স্যার। ডিজাইন হবে। হ্যাঁ ওকে ফাইন, সেটাও আমরা চিন্তা করতে পারি, সেই হিসাবেও চিন্তা করতে পারি। শুরুতে আমরা হালকা করে ভার্সন নিয়ে কথাবার্তা বলছি, 4টা ভার্সন হবে, 2টা ভার্সন হবে, এরকম। তো এটা এখানে কিছু নাই। এরপরে এই কনফিগারেশন ম্যানেজমেন্টে কনস্ট্রাকশনটা এত হাই হয়ে গেল, ট্রানজিশনটা এত হাই হয়ে গেল কেন? এই দুটো এত হাই হয়ে গেল কেন? কারণ স্যার ইমপ্লিমেন্টেশনে তো আমাদের হচ্ছে পুরা হচ্ছে ওটা ভালো করে দেখাইতে হবে, হ্যাঁ ভার্সন গুলো হচ্ছে মানে ওকে, প্রেজেন্ট করতেই হবে ওখানে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং ট্রানজিশনে আমরা যে ডিপ্লয় করছি, ট্রানজিশনও কিন্তু দেখো একদম উপরে। এটা মানে কি এরকম যে একটা ভার্সন দিচ্ছি, তারপরে আবার আরেকটা ভার্সন দিচ্ছি, তারপরে আবার আরেকটা ভার্সন দিচ্ছি, এরকম? না স্যার, পুরাপুরি তাহলে দেওয়া হবে, মানে পুরাপুরি যখন নাকি জিনিসটা রেডি হয়ে যাবে সেই ক্ষেত্রে ওইটা দেওয়া হবে। সেক্ষেত্রে সেক্ষেত্রে ওটা আমরা ডিপ্লয় করবো, রাইট? জি স্যার। রাইট। আচ্ছা তাহলে আমার আরেকটা প্রশ্নের অ্যান্সার দিবা।
এই ইমপ্লিমেন্টেশনের এইটার সাথে এইটার পার্থক্য কোথায় তাহলে? এটা কেন এত নিচে, এটা কেন এত উপরে? স্যার মানে যখন নাকি একটা ইউজার জিনিসগুলো ইউজ করতে থাকবে বা মানে সফটওয়্যারটা যখন ইমপ্লিমেন্ট করা হবে তখন হয়তো বা মানে আমরা আরো বুঝতে পারবো যে এখানে আরো কি কি প্রয়োজন, মানে ওই ভার্সন গুলো আচ্ছা, আমরা যদি চাই তাহলে তখন মডিফিকেশন করতে পারবো ওকে। তো তোমার কথা মতে আমি ইউজ যেটা করার বুঝতে টাইম। পারছি, আমি যেটা বুঝতে পারছি, আমরা যখন ইমপ্লিমেন্টেশন করব, আমরা কিন্তু ইমপ্লিমেন্টেশনের কথা বলছি, ডেপ্লয়মেন্টের কথা এখানে কিছু বলছি না, রাইট? ডেপ্লয়ের কথা কিছু বলছি। সো না স্যার। ট্রানজিশন মানে কি? ট্রানজিশন মানে কিন্তু ডেপ্লয়। এই যে দেখো, আমরা যদি এখানে ট্রানজিশনে যাই, এই যে দেখো, লাস্টলি ডেপ্লয় দ্য সিস্টেম ইন প্রোডাকশন এনভায়রনমেন্ট। তাহলে ইমপ্লিমেন্টেশনের কথা যখন আসে, তখন কিন্তু ডেপ্লয়ের কিছু না, এটা আমি ইমপ্লিমেন্ট করতেছি, সেজন্য কনস্ট্রাকশনে আমার পাল্লাটা ভারী। কিন্তু কনফিগারেশন ম্যানেজমেন্ট মানে কি? কনফিগারেশন ম্যানেজমেন্ট আমরা একটু পড়ে আসি আরেকবার। এই যে ম্যানেজ অ্যাক্সেস টু প্রজেক্ট আর্টিফ্যাক্টস অর ভার্সনস, তার মানে প্রজেক্টের অনেকগুলো ভার্সন আছে। এখন এই ভার্সন গুলো কি আমরা ডেপ্লয় করি না, নাকি করি না? জি স্যার করি। করি, এই জি স্যার। জন্য এখানে এই যে এটাও থাকবে, রাইট? নাকি কথা কি ভুল? আমরা একটা ভার্সন তৈরি করি, তারপর আরেকটা ভার্সন দেই, আরেকটা ভার্সন তৈরি করি, এভাবে করে কি আমরা ইউজারকে ডেপ্লয় তো করি, নাকি সেগুলোকে ডেপ্লয় তো করি, রাইট? স্যার তাহলে কি এটা পার্ট বাই পার্ট যাবে? পার্ট বাই ভার্সন পার্ট বলতে, আচ্ছা ধরলাম না, ভার্সন পার্ট বাই পার্ট ধরি বা একবারে ধরি। তুমি যেটা বলতে চাচ্ছ যে 5টা ভার্সন করে আমি একবারে সফটওয়্যারটা ডেলিভার করলাম, রাইট? জি স্যার। আচ্ছা, কিন্তু আমার এখানে পয়েন্টটা হচ্ছে শুধু ডেলিভারিটা। আমরা কি ডেপ্লয় করছি নাকি? কনফিগারেশন ম্যানেজমেন্টে আমরা কিছু ডেপ্লয় করছি নাকি? ডেপ্লয় মানে কি? ইউজার ইউজ করবে, এখন এরকম কিছু করছি? কি মনে হয়? ট্রানজিশনে দেখো, ট্রানজিশন মানে কি দেখো, আমরা সংজ্ঞাটা দেখি। ডেপ্লয় দ্য সিস্টেম ইন প্রোডাকশন এনভায়রনমেন্ট এন্ড অ্যাডজাস্ট ফিডব্যাকস, ডেপ্লয় করতে হবে। তো আমরা কি এই কনফিগারেশন ম্যানেজমেন্ট এই জিনিসটাকে ডেপ্লয় করি নাকি? জি স্যার করি। হ্যাঁ। বাকিদের কি মনে হয়? বাকিদের কি মনে হয়? এনি আইডিয়া? এটা কিন্তু তোমরা ফাইন্ড আউট করবা যে এই কনফিগারেশন ম্যানেজমেন্টে আমরা কি ডেপ্লয় করি নাকি করি না, কেন এখানে নীল দাগ, এটা কিন্তু ফাইন্ড আউট করবা। আর একটা জিনিস, ইমপ্লিমেন্টেশনে কেন এটা ফাঁকা, এটা খুব সহজ একটা জিনিস না? ইমপ্লিমেন্টেশনের কথা বলা হচ্ছে, সেখানে কি ডেপ্লয়ের কিছু আছে? না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে ওর কনস্ট্রাকশন ফেজই তো ভারী থাকবে, রাইট? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এদের সবার মধ্যে একমাত্র প্রজেক্ট ম্যানেজমেন্টটাই একদম শুরু থেকে সমানভাবে সুন্দর মতো করে যাচ্ছে। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্ট কি একদম ইনসেপশন, ইলাবোরেশন, কনস্ট্রাকশন, ট্রানজিশন সবগুলোতেই লাগছে প্রজেক্ট ইয়েস ম্যানেজমেন্ট? স্যার। ইয়েস স্যার। কেন? কেন? কারণ স্যার, এই যে এখানে, হ্যাঁ স্যার বলো বলো। একটা ম্যানেজমেন্ট ছাড়া তো স্যার কোনো জিনিসই চলবে না। প্রতিটা ফেজের কতটুকু অগ্রগতি হয়েছে এটা তো একটা প্রজেক্ট ম্যানেজমেন্টে এটা ডিসাইড হবে, এন্ড এটা বলে এটা চলবে এভরি ফেজে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি এভরি ফেজে আমার এই প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই যে অ্যাসাইনিং টাস্ক, ট্র্যাক করা, প্রোগ্রেস ট্র্যাক করা, কোঅর্ডিনেট করা, এইটা কোনো ফেজ আমি বাদ দিতে পারবো না? তো এখানে বাদ দিতে পারবো না, তো এখানে বাদ দিতে পারবো না, নিচেরটায় না নিচেরটায়। কারণ হচ্ছে আমি যদি কোনো একটাতে বাদ দেই, ওই ফেজটা খারাপ ভাবে তৈরি হবে, নাকি নাকি জি বোঝা স্যার। যায় কি জানি? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার, অবশ্যই। এক্স্যাক্টলি। সো এই গ্রাফটা হচ্ছে এইটারই একটা রিপ্রেজেন্টেশন। এই ফেজ হচ্ছে এই 4টা ফেজ, আর এগুলো হচ্ছে এখানে যে মডেল আছে এগুলোকে বলা হয় ডিসিপ্লিন। সো এই ফেজ গুলাকে মাথায় রেখে এই ডিসিপ্লিন গুলা পারফর্ম করা হয়। ঠিক আছে, এই যে এখানে ইমপ্লিমেন্টেশন, টেস্ট, ডিপ্লয়মেন্ট, কনফিগারেশন ম্যানেজমেন্ট এগুলা করা হয় আর কি, এই ফেজ গুলা মাথায় রেখে। কোন ফেজে কি হয় এটা একটা ছবি এখানে দিয়েছে। বাট তোমাদের বাড়ির কাজ যেটা থাকবে, বাড়ির কাজ কি থাকবে আমি কি বলেছি বলতো? আমি কয়টা জিনিস বলেছি মনে আছে? জান্নাত, তোমার মনে আছে কটা? তো তোমারই মনে হয় একটা কিছু বলছি, স্যার যে মনে আছে? এই যে এটা, এটার কথা বলেছিলাম, এই যে এই যে হ্যাঁ এটা, স্যার। এটা এটা যেমন এক্স্যাক্টলি এটা ফাঁকা। আর আর কনফিগারেশন ম্যানেজমেন্ট কি? ডিপ্লয় করা হয় ডিপ্লয় কিনা। ডিপ্লয় করা হয়। এক্স্যাক্টলি, কনফিগারেশন ম্যানেজমেন্টে কি আমরা ডিপ্লয় করি নাকি, এটা একটা। আরেকটা হচ্ছে এই যে আমরা এই অ্যাজাইল ইউনিফাইড প্রসেসে এই ছবিটা দেখছি, তাদের কার্যকলাপ দেখছি, এখানে দেখছি যে তাদের ডিসিপ্লিন হচ্ছে 7টা। কোন কোন ডিসিপ্লিনে কি করা হয় সেটাও দেখলাম। এগুলো তো আমরা চোখের দেখাই বুঝি।
মডেল ইমপ্লিমেন্টেশন, টেস্ট, ডিপ্লয়মেন্ট, এগুলোকে বাড়তি করে বলা হয় নাই, কিন্তু এই তিনটাকে বাড়তি করে বলা হচ্ছে কারণ উপরেগুলো আমরা চোখের দেখায় বুঝি। আর এটা হচ্ছে ডিসিপ্লিন, এগুলো ফলো করা হয়। আর কোন ফেজে ফলো করা হয় এই ফেজ গুলো হচ্ছে এখানে দেওয়া আছে। বাট এটার সাথে অ্যাজাইল বা এক্সট্রিম প্রোগ্রামিং এর, এটা তো একটা অ্যাজাইল প্রসেস, বাট এটার সাথে অ্যাজাইলের রিলেশনটা কোন কোন জায়গায় আছে, মানে কোন জায়গায় দেখে মনে হয় যে হ্যাঁ এটা একটা অ্যাজাইল, এইটা একটু তোমরা ফাইন্ড আউট করবা যে না এখানে অ্যাজাইলের এরকম এই স্টেপ গুলো অ্যাজাইলের মতো। এটা কি তোমরা ধরতে পারছো কোন এটা কোন কোন স্টেপ দেখতে অ্যাজাইলের মতো? যেমন ইটারেশন, ইটারেশন অ্যাজাইলে থাকে, এটা এটাতেও এউপিতেও আছে। আর কি থাকতে পারে? এনি আদার আইডিয়া? সেটা তো দেখতে হবে। এক্স্যাক্টলি, এটা তোমরা দেখবা যে এটাকে যে অ্যাজাইল ইউনিফাইড প্রসেস বলা হচ্ছে, এটা কেন অ্যাজাইল ইউনিফাইড প্রসেস এবং অ্যাজাইলের কোন কোন জিনিসের সাথে ওর মিল আছে, এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, আদারওয়াইজ মানে এটা ছাড়া বাকি সবকিছু ক্লিয়ার কি ক্লিয়ার না? এনি কোয়েশ্চেন্স? এনি না, কোয়েশ্চেন্স clear। নির্দ্বিধায় বলতে পারো। ক্লিয়ার? ওকে, বাকিরা? আবু? ইয়েস স্যার। ওকে, এনি কোয়েশ্চেন্স সো ফার? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানেই আমাদের ছোট ক্লাস, এখানেই আমাদের মিটিং রেকর্ডিংটা স্টপ করছি।